সকালবেলা যখন আমি ঘুমাতাম, তো আমার দাদা আসতো, আসে আমাকে বলতো যে আয় না, আমার একটু কাজ আছে, একটু হেল্প কর, একটু সহযোগিতা কর। তো সবসময় আমি বলতাম যে এখন যাবো না, পরে পরে। যতক্ষণ আমি ঘুম থেকে উঠতাম না, ততক্ষণ হয়তো বা 3 থেকে 4 বার আমার কাছে আসতো, আসি আমাকে বলতো যে আয় না দাদা আয়, একটু একটু 10 মিনিট দাদা, তোর এটা দিমু সেটা দিমু। তো দাদার ছোটবেলা থেকে আমরা দাদা দাদি, আমার পরিবারে আমার আমার বোন বা আমি, আমরা তো পিঠাপিঠি, তো আমরা দুজনে দাদা দাদির অনেক আদর পেতাম, আমরা এক ধরনের শাসনও পেতাম। যেমন আমার মা বাবার পরে আমার দাদা দাদি আমাদেরকে অনেক শাসন করতো। এই এখনকার পরিবারগুলো আপনি যদি জিজ্ঞেস করেন কোনো সন্তানদের, তারা কিন্তু নানা নানির ভক্ত অনেক বেশি। কারণ নানা নানির ভক্ত হচ্ছে কি, তারা থাকে না সাধারণত পরিবারের সাথে, তারা থাকবে কি করে, তারা থাকবে নানা নানির কাছে সাধারণত। আপনি যদি জিজ্ঞেস করেন, অর্ধেকের বেশি শতাংশ মানে ওরা নানা নানিকেই পছন্দ করে। আর দাদু আর দাদার যে ভালোবাসাগুলো, এগুলো খুবই কম পায়। তো আমার দাদার সাথে অনেক স্মৃতি আছে আমার। যেমন একটা স্মৃতি হচ্ছে, আমার দাদা একবার মানে তার স্মৃতিশক্তি হারাই ফেলে। তো স্মৃতিশক্তি হারাই ফেলার সময় উনি অনেক কিছু চিনতে পারতো না। যেমন ওইটা কি, ওইটা কি, সেটা কি, এটার নাম কি, ওনার নাম কি, নাম, রাস্তা, ঘর কিছুই চিনতো না। উনি যখন ঘরে থাকতো তখন উনি বলতো যে আমি কোথায় আছি, আমাকে এখানে নিয়ে, কেন এখানে নিয়ে আসা হয়েছে, আমাকে এখান থেকে চলে যেতে হবে। তো আমরা তার প্রতি অপুরন্ত ট্রিটমেন্ট করা শুরু করলাম, তার জন্য যত্ন নেওয়া। বা তখন আমরা দেখতে পেলাম যে ওনার সব থেকে সমস্যাটা হচ্ছে ওনার মেডিসিন। উনি যে সকল মেডিসিনগুলো নিচ্ছিল, ওই মেডিসিনগুলো অত্যাধিক পাওয়ারফুল। এখন মেডিসিনগুলো আমরা কোনটা কখন দিতে হবে, কোনটা কমিয়ে দিতে হবে, এই নিয়মগুলো আমরা সবসময় মানার চেষ্টা করছি। তখন আমরা মনে হলাম যে দাদা তো হাঁটতে পারতো না, চলতে পারতো না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো আমি যখন শুনতাম যে উনি অসুস্থ, উনি তো আবার খাটায় শুইতো, উনি পড়ে যেত। তো আমি টিউশনি করাতে যেতাম, টিউশনি থেকে আমি শুনতাম দাদা পড়ে গেছে, আমি টিউশনি রেখে চলে আসতাম। দাদার দেখতে দেখলাম ওখানে কেউ না কেউ উঠতে পারতেছে না। পুরুষ বলতে আমি আছি আর বাবা আছে, তো বাবা হয়তো বা বাইরে। তো আমি টিউশনি ছেড়ে দৌড়ে চলে আসতাম, দেখতাম যে উনি ফ্লোরে পড়ে আছে, মানে বিছানা বা ওনার কাপড় খুব খারাপ করে ফেলছে। আমি কোলো করে নিয়ে আসতাম, নিয়ে এসে ওনার এগুলো ক্লিন করাইতাম, গোসল করাইতাম, গোসল করে আবার নিয়ে যেতাম। তো দুজনে মিলে যদি ওনাকে এমন করে হাত ব্যবহার করে নেয়, হয়তো বুড়ো মানুষ, তো ওনার ব্যথা লাগতো অনেক বেশি। তো মাঝে মাঝে আমি কোলো করে নিয়ে এতে নিয়ে যেতাম, মানে খাটে নিয়ে যেতাম, একদম ঘর থেকে নিয়ে যেতাম। তো আমাদের পুকুর এবং ঘর থেকে প্রায় 50 মিটার, 100 মিটার উপরে আছে। তো 100 মিটার এখান থেকে নিয়ে যেত। মাঝে মাঝে আমার খারাপ লাগতো, কষ্ট লাগতো একটু। তারপর আবার আসি, আনন্দ লাগতো যে আমি সেবা করতেছি, গোসল করা থেকে শুরু করে। একটা সময় উনি আস্তে আস্তে করে সবাইকে আবার পুনরায় চিনতে শুরু করছে, উনি আবার মোটামুটি সুস্থ হয়েছে। তো ওনার পড়ে যাওয়ার প্রবণতা বেশি ছিল, যেখানে বসতো, একটু হাঁটতো, চলতো, আবার উনি পড়ে যেত। আর উনি হচ্ছে কি, এক জায়গায় স্থির থাকতে পারতো না, মানে যে আমি এখানে শুয়ে আছি, আমি রেস্ট করবো, বুড়ো মানুষ, ওনার এটা ছিল না। ওনার মনে হচ্ছে যে বাবা আমি একটু কিছু করবো, আমি শুয়ে থাকবো কেন, আমি যদি একটু সুস্থ হইতো উনি বলতে আমি কিছু করবো। সর্বশেষ আমি যখন এবছর প্রথম দিন আমি যখন বাংলাদেশে গেছিলাম, তখন উনি আমি আসবো কখন ওটার জন্য পেরেশান ছিল, যে আমি কখন আসবো, আসলে ওনাকে হসপিটালে নিয়ে যাবো, উনি সর্বক্ষণ জিজ্ঞেস করতো আমি কখন আসবো। তো আমি বাংলাদেশে আসার পরে আমার মানে সারাদিন আমার কথাগুলো মনে পড়ে, এই জন্য একটু শেয়ার করা। তা আমি যখন সকাল আসলাম, বাংলাদেশে আসলাম, আসার পরে উনি সব থেকে খুশি হয়েছে উনি, যে আমি আসছি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো সকালবেলা এরকম আমি একদিন ছিলাম, রেস্ট করছিলাম। দ্বিতীয় দিন আমি বাইরে গেছিলাম কোনো একটা কারণবশত। তো উনি যখন আমি বাইরে গেছিলাম, তো আমি যখন আসতেছি না বা আমাকে দেখতেছে না, তো বলতেছে আপনি কই, ফির কোনো খোঁজ খবর নাই কেন, উনি আমাকে দেখতে পারতেছে না। ওই যে ওই বিষয়টা ওনার কাছে খারাপ লাগছে। পরের দিন যখন আমি আসলাম, আসার পরে দেখলাম যে উনি আমার প্রতি রাগ, যে আমি কেন ওনাকে ডাক্তার কাছে নিই এখন পর্যন্ত। তো এই বিষয়গুলো খুবই মানে ভিতর থেকে মানে পোড়ায়, যে কতটা ভালোবাসা থাকলে নাতির প্রতি, যে উনি আমি বিদেশ থেকে আসি ওনাকে ডাক্তার কাছে নিব, কি বিশ্বাস ওনার ছিল। তো পরের দিনে আমি একদিন জাস্ট রেস্ট করে পরের দিন ওনাকে আমি ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। যা যত কিছুই হোক, ফ্যামিলি প্রবলেম থাকতেই পারে, তো ওই সকল প্রবলেমকে উপেক্ষা করে আমি ওনাকে ডাক্তার কাছে হসপিটালে নিয়ে গেছিলাম। হসপিটাল নেওয়া যাওয়ার পরে ওনার কিছু ফ্র্যাকচার, কিছু ক্ষত, এই সমস্যাগুলো ছিল। এই সমস্যাগুলো আমি এক্স্যাক্টলি আমার মধ্যে তেমন একটা ঘৃণা বোধ কাজ করেনি কখনো, যে একজন মানুষের এখানে কাটা গেছে, এখানে ক্লিন করতে পারবে না, ওখানে দৌড়তে পারবে না, ওনাকে গোসল করতে পারবে না, এই ঘৃণাগুলো আমি সাধারণত মাটি দৌড়লেও আমার
গা অ্যালার্জির মতন হয়ে যায়, চুলকায়। সেখানে আমার এই জিনিসগুলো কাজ করেনি, কখনই করেনি, আমি ভাবতেও পারি না কেন করে নেই। হ্যাঁ, তো ওনাকে নিয়ে যাওয়া, ওনাকে আবার ডাক্তার এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, ওনার পায়ে একটু ফ্র্যাকচার ছিল, ওগুলো এক্সরে করা, সকল কিছু যারা পরিবারের চাচা সব বাবা সব সবাই ছিল। হ্যাঁ, মা তো সারাদিন ঘরে কাজ করতেই, ওনাদের সেবা যত্নে। তো পরবর্তীতে আমি যখন ওনাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার ওনাকে বললো ফ্র্যাকচার বা ওনাকে অ্যাডমিট করতে হবে। তো প্রথমত তো সবার অ্যাডমিট করানোর কোনো প্ল্যান ছিল না। সবার কাছে আমরা আসছি কোন রকম ওনাকে ডাক্তার দেখাবো, দেখাই বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, ওনাকে যে অ্যাডমিট করার পক্ষে কেউ ছিল না। কিন্তু আমার কাছে মাত্র ছুটি হচ্ছে 1 মাস, 1 মাসের মধ্যে অলরেডি এখানে 3 দিন চলে গেছে। হ্যাঁ, যাওয়া আসার আবার 2 দিন করে 4 দিন। তো আমি অসুস্থ হয়েছিলাম, আমিও ভাবছিলাম যে আমিও ট্রিটমেন্ট করবো, আমার অসুস্থ ছিলাম আমার। তো এখন ওনাকে তো আমি ডাক্তারের কাছে নিতে হবে, বা ডাক্তার বললো যে ওনাকে অ্যাডমিট করার জন্য, বা অ্যাডমিট করার পরে উনি কতটা ভালো হবে কি আসে বিষয় ওগুলো ঠিক না, ওনার যে ক্ষতগুলো হয়েছে। তো আমি ডাক্তারকে বললাম যে আপনি ভর্তি করো ওনাকে, যাই হোক সবার অমতে, যে আমি একটু কখনো কখনো সবার অমতে যে কাজ করি যেগুলো অনেকের পছন্দ না। তো আমি ওনাকে ভর্তি করাইছিলাম। তখন ভর্তি করার পরবর্তীতে আমি ওনাকে বললাম যে দেখেন আপনি ভর্তি হয়েছেন, সমস্যা না, আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, আমাকে সুস্থ করে বাসায় নেব। তো ওনার যখন ট্রিটমেন্ট হচ্ছিল তখন ওনার মনে একটা শক্তি যোগছিল, মানে আমি সুস্থ হয়ে আমি বাসায় যাব। উনি নর্মালে কথা বলা, বা রাতে সবাই ওনাকে দেখতে আসা, ওনাদের সাথে কথা বলা, বা ওনারা পেঁপে খেতে মন চায়, অনেক কিছু আমার কাছে শেয়ার করতো, বলতো আমি এটা না ওইটা নিয়ে আসতাম। তো উনি তো অনেক খাবার খেতে পারতো না, অল্প যা খেতে পারতো তাই খেত। তো ওনার বিছানা থেকে ওনার কাপড় চেঞ্জ করা, পরিবর্তন করা, এই সকল কিছুই মোটামুটি আমি যতক্ষণ সময় ছিলাম ওনার সাথে, সর্বশেষ মুহূর্তে একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমি ওনার সাথে ছিলাম। এই সময়টুকুতে আমি ওনাকে যতটা অবজার্ভ করলাম যে উনি ওনার নাতিনাতকো বা ওনার ছেলে মেয়েদেরকে মানে সবাইকে অনেক ভালোবাসতো, ওনাকে সবাই প্রতি ওনার একটা টান ছিল যত কিছু হোক। তো উনি সর্বশেষ আমাকে বললো যে দেখুন দাদা, আমি যাবো না এখান থেকে, আমি এখানে থাকবো, তুমি বলো যে আমি এখান থেকে যাবো না। তাই আমি বললাম যে ঠিক আছে, আপনি এখান থেকে থাকেন, এখান থেকে যাওয়া লাগবে না আপনাকে, আপনি এখানে থাকেন, কোনো সমস্যা নেই। তো 2 দিন 3 দিন 4 দিন 3 দিনের সময় উনি সুস্থ হয়ে গেছে। ডাক্তার বলতেছে যে মোটামুটি উনি সুস্থ, ওনাকে তোমার বাসায় নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। এদিকে যারা আছে তাদের সবার তো নিজস্ব কাজটা সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো রাতের বেলা সবাই আমাকে বলতেছে রাতের বেলা এখন আমরা না যাই, সকালবেলা যাই। হ্যাঁ, তো আমি 3 দিন যাবত এখানে শুয়ে বসে বা ওনার সাথে থাকার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি এদিক সেদিক কোথাও যাওয়ার কোনো প্ল্যান করি, আমি বাড়িতেও আসিনি তেমন। তো এখন ডাক্তার যখন বললো যে সকালে যেতে, সবাই ফ্যামিলি সবাই বলতেছে দেখো তুমি 3-4 দিন তো ঘুমাচ্ছ না, তুমি ওনাকে তুমি একটু রেস্ট করো, আজকে সকাল তো আমরা চলে যাবো। আমি পাশে একজন আঙ্কেল আছে, ওনার বাসায় গেছিলাম সর্বশেষ প্রথম। আমি একটু রেস্ট করে সকাল সকাল ভোর আমি চলে আসছি। সকাল সকাল ভোরে আসি দেখি উনি অসুস্থ হয়ে গেছে। ওনাকে ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়েছে, একদম খালি পেটের মানুষকে ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আমি জানি না এটা কি কখনো সম্ভব কিনা। উনি ইমিডিয়েটলি ওনার প্রেশার, ওনার বিপি সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। ওনাকে অক্সিজেন দিয়ে ইমার্জেন্সি ওনাকে ডাকায়। যে মানুষ রাতে সুস্থ সেই মানুষ সকালে অসুস্থ হয়ে গেছে। দেখ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কার হয় কীভাবে রাখে তা তো আমরা ঠিক জানি না। তো ওনাকে যখন নিয়ে যাওয়া হয় তখনও আমি বললাম যে সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই। সবাই আমাকে মানা করলো যে নিয়ে কোনো লাভ নেই। আমি বললাম যে কোনো সমস্যা নেই, নিয়ে লাভ নেই, কি নেই, কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা, উপর আল্লাহ মালিক। যেতে যেতে আমরা ওনার সাথে সূরা কেরাত যত যা পারছি আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, বা উনি কথা বলছে, উনি আমাদের সাথে সাথে কালেমা পড়তো। আমরা ওনাকে সর্বশেষ সূরা দিতে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওনাকে বললো যে আপনার যদি ভালো করে অক্সিজেনটা নিয়ে আসতেন। আমি কতটা গর্দব, আমাদের যে হসপিটাল ছিল লক্ষ্মীপুর থেকে একটা হসপিটাল থেকে গেলাম, এখন তাদের নাম বলতে চাই না। হ্যাঁ, তো ওইখান থেকে ওরা অক্সিজেনও বলতেছে, ওনার যে অক্সিজেন আমরা সরবরাহ করছে ওইটাতে ওনার চলবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো ওনাকে অক্সিজেন দিল, ওনাকে স্যালাইন দিতে দেয়নি ওনারা মেশিনে, বা স্যালাইন আমরা অফ করে দিই, ওনাকে নিয়েছে। ওখানে ডাক্তার বললো যে কেন স্যালাইন দেওয়া হয় না। এই পর্যন্ত আমরা ওনাকে নিলাম সেখানে উনি ডাক্তারের 10-15 মিনিট বা আধা ঘন্টার পরিমাণ ট্রিটমেন্ট করছে। ট্রিটমেন্ট করার পর 1 ঘন্টা পর উনি ওখানে মারা গেছে। তাহলে ওনাকে বেশ তো নসিব করুক। ওনার কথা আমার সবসময় মনে পড়ে। ওনার সাথে আমার ঘটে যাওয়া অনেক গল্প, অনেক ছোটবেলা ওনাকে নিয়ে আমি ধান কাটতাম, উনি আমার কাঁধে উঠে দিতাম, ওগুলো নিয়ে আসতাম।
আমাকে মারলে একটা কলা দিত, কলা দিয়ে খুশি করতো। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। এটুকুই হচ্ছে ওনার জন্য আমার দোয়া, ভালোবাসা থাকবে সবসময়। আমরা ওনার জন্য সবসময় দোয়া করবো দুনিয়া থেকে, এটাই হচ্ছে সব থেকে বড় চাওয়া আমাদের।